সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে কুশলে আছো। অনলাইন ক্লাসে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি উমাপদ মণ্ডল, প্রভাষক সমাজবিজ্ঞান বিভাগ, সরকারি এলবিকে ডিগ্রি মহিলা কলেজ, বাজুয়া দাকব, খুলনা। বিগত অনলাইন ক্লাসে তোমরা লক্ষ্য করেছ আমি পড়াচ্ছিলাম ষষ্ঠ অধ্যায়ে বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ। আজ তোমাদের পড়াবো ওই একই অধ্যায়ের বাংলাদেশের গ্রাম ও শহর সমাজের তুলনা, কম্প্যারিজন অফ রুরাল অ্যান্ড আরবান সোসাইটিস ইন বাংলাদেশ। শিক্ষার্থীবৃন্দ, আমরা গ্রাম এবং শহর সমাজের তুলনা আলোচনা করার পূর্বে আমরা গ্রাম এবং শহর সমাজ বলতে কি বুঝি এ বিষয়ে একটু আলোচনা করা প্রয়োজন। সেটা অবশ্য বিগত ক্লাসে আমাদের আলোচনা হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ। বিগত ক্লাসে গ্রাম সম্পর্কে যে ধারণা আমরা দিয়েছি সেটা ছিল এরকম: গ্রাম বলতে আমরা একটু অনুন্নত কৃষিপ্রধান এলাকা এবং যেখানে ঘরবাড়ি বা রাস্তাঘাটের উন্নয়নের ছোঁয়া একটু কম লেগেছে, এরকম এলাকাকে আমরা গ্রাম বলি। আর শহর বলতে আমরা বুঝি যে স্বল্প আয়তনের জায়গায় বেশি পরিমাণ জনসংখ্যার বসবাস, রাস্তাঘাটের উন্নয়ন, শিল্প কলকারখানার উন্নয়ন, এরকম অধ্যুষিত এলাকাটাকে আমরা মূলত শহর বলে থাকি সংক্ষিপ্ত আকারে। এটাই তোমরা বুঝো। এখন আমাদের আজকের পাঠ হচ্ছে যে এই দুই এলাকার ভিতরে যে পার্থক্য লক্ষ্য করতে পারি সেই পার্থক্যগুলো আমরা একটু তুলে ধরার চেষ্টা করব। পৃথিবীর সকল দেশেই গ্রাম ও শহরের ভিন্ন দুটি সত্তার উপস্থিতি লক্ষ্য করা যায়। আমরা দেখেছি যে পৃথিবীর যতগুলি দেশ আছে, যতগুলি সমাজ আছে, সব জায়গায় কিন্তু আমরা এই শহর এবং গ্রামের দুটি সত্তা পৃথক, এটা আমরা লক্ষ্য করেছি। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গ্রাম ও শহর সমাজের অস্তিত্ব চোখে পড়ার মতো। শহর ও গ্রাম দুটি ভিন্ন প্রত্যয়, যাদের মৌলিক পার্থক্য পরিলক্ষিত হয় জীবনধারায়। অর্থাৎ এই শহর এবং গ্রামের যে পার্থক্য, এটা আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে এই মূল পার্থক্যটা এখানে তাদের জীবনধারার মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ তাদের জীবন প্রণালী, তাদের বসবাসের ধরন, এ সকল কিছু যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখব যে দুটোর ভিতরে একটা ডিফারেন্স লক্ষ্য করা যাচ্ছে। এদের মধ্যে জনসংখ্যা, আর্থসামাজিক অবস্থা, শিক্ষা, সংস্কৃতি ইত্যাদি নানা দিক দিয়েই ব্যবধান লক্ষ্য করা যায়। বাংলাদেশের নানা জায়গায় সময়ের পরিবর্তনে এবং নানা প্রয়োজনের তাগিদে পারিপার্শ্বিক পরিবেশ অনুকূল থাকায় নগর জীবনের উদ্ভব ঘটেছে। অর্থাৎ নগর জীবন তো আর একবারে তৈরি হয়নি, নগর তো হঠাৎ করে একটা নগর সৃষ্টি হয়ে বসেনি। নগরটা মানুষের প্রয়োজনে তৈরি হয়েছে। এটা মানুষের ইচ্ছায় এটাকে তৈরি করা হয়েছে। তো সেই নগর এর পারিপার্শ্বিকতা, এর পরিবেশ, অনুকূল অবস্থা, এ সকল কিছুর উপর ভিত্তি করেই নগর গড়ে উঠেছে। P.A. সরকিন ও C.C. জিমারম্যান তাদের প্রিন্সিপালস অফ রুরাল অ্যান্ড আরবান সোশিওলজি গ্রন্থে শহর ও গ্রামের পার্থক্য নির্ণয় করতে গিয়ে যেসব উপাদানকে অন্তর্ভুক্ত করেছেন সেগুলো হচ্ছে: পেশা, জনসংখ্যার আকার ও ঘনত্ব, সামাজিক গতিশীলতা, ব্যবধান ও সামাজিক জনসংখ্যার আকার ও ঘনত্ব, সামাজিক গতিশীলতা, ব্যবধান ও সামাজিক স্তর বিন্যাস, এ সকল কিছুর উপর ভিত্তি করে সমাজ এবং গ্রামের পার্থক্য দেখাতে চেষ্টা করেছেন। বাংলাদেশের গ্রাম ও শহরের তুলনামূলক আলোচনা উপস্থাপনে আর্থসামাজিক অবস্থা, সাংস্কৃতিক অবস্থা ও শিক্ষা, এই তিনটির বিষয়কে আমরা মানদণ্ড হিসাবে ধরে নিয়ে আলোচনা করতে পারি। মূলত এই পার্থক্যগুলো আমরা একটু খোঁজার চেষ্টা করলে দেখব আর্থসামাজিক অবস্থার ভিতরে কিছু পার্থক্য পরিলক্ষিত হয়।
সাংস্কৃতিক ব্যবস্থাপনায় কিছু পার্থক্য আমরা লক্ষ্য করেছি, শিক্ষা ব্যবস্থাপনায় কিছু পার্থক্য আমরা লক্ষ্য করেছি। তো শিক্ষার্থীবৃন্দ, এসো তাহলে আজ আমরা একটু এই বিষয়গুলোর উপর ভিত্তি করে কেমনভাবে পার্থক্য আমরা লক্ষ্য করতে পারি সেই বিষয়টা সম্পর্কে একটু ধারণা লাভ করি। গ্রাম সমাজের আর্থসামাজিক অবস্থা দেখো। আর্থসামাজিক অবস্থা হলো অর্থনৈতিক এবং সামাজিক অংশের সমন্বয়। আর্থসামাজিক অবস্থা অর্থাৎ অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে বা সমন্বয়ে এই আর্থসামাজিক অবস্থা গড়ে ওঠে। অর্থাৎ এর মাধ্যমে অর্থনৈতিক বিভিন্ন নির্দেশক যেমন আয়, ব্যয়, ঋণ, পেশা ইত্যাদির ধারা ও রূপ এবং সামাজিক বিভিন্ন নির্দেশক যেমন বৈবাহিক ও পরিবারের ধরন, সন্তান সংখ্যা, পারস্পরিক সম্পর্ক, মর্যাদা ইত্যাদির উপর ফোকাস করা হয়। এটা সামাজিক দিকটা গেল। বাংলাদেশের গ্রাম ও শহর সমাজের আর্থসামাজিক অবস্থা বেশ পৃথক। বাংলাদেশের গ্রামীণ সমাজে উৎপাদন ব্যবস্থা পরিলক্ষিত হয় জমিকে কেন্দ্র করে, অর্থাৎ অর্থনীতি বললেই সেখানে উৎপাদন ব্যবস্থাকে প্রাধান্য দিতে হবে। তো গ্রামের উৎপাদন ব্যবস্থাটা মূলত কৃষিভিত্তিক, আর শহরের উৎপাদন ব্যবস্থাটা মূলত শিল্পভিত্তিক বলে আমরা ধরে নিতে পারি। বাংলাদেশের যে গ্রামীণ সমাজের উৎপাদন ব্যবস্থা পরিলক্ষিত হয় জমিকে কেন্দ্র করে, আর জমি হলো গ্রামের প্রধান অর্থনৈতিক সম্পদ। বাংলাদেশের গ্রামের অর্থনীতি কৃষি নির্ভর। গ্রাম সমাজের বসবাসরত অধিকাংশ মানুষ কৃষিকাজে নিযুক্ত হয়ে জীবিকা নির্বাহ করে। বর্তমান গ্রামের প্রতিটি পরিবারের জন্য 60 বিঘা পর্যন্ত জমি রাখার ব্যবস্থা হয়েছে। ভূমির মালিকানা, বিভিন্ন ধরনের স্বত্বাধিকার চুক্তি কিংবা মজুরি, ঋণ এবং তার ব্যবহারই বাংলাদেশের গ্রামীণ সমাজের অর্থনৈতিক ভিত্তি তৈরি করে। অর্থাৎ ক্ষেত খামার, জমি জমা বাংলাদেশের গ্রামীণ সম্প্রদায়ের প্রধান অর্থনৈতিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। চাষাবাদ ও কৃষি সংশ্লিষ্ট কার্যাবলী যেমন মৎস্য চাষ, পশুপালন ইত্যাদি তাদের প্রধান পেশা। বাংলাদেশের গ্রাম সমাজে বসবাসরত মানুষের একটি ক্ষুদ্র অংশই ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছে। তারা নিজেরাই নিজেদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী উৎপাদনে সক্ষম। তবে সময়ের ও চাহিদার পরিবর্তনে ইদানিং বাংলাদেশের গ্রামাঞ্চল থেকে অনেক মানুষ শহরের প্রতি আগ্রহ হচ্ছে। তারা শহরে এসে নানামুখী পেশায় জড়িয়ে পড়ছে। ফলে গ্রামাঞ্চল কৃষিভিত্তিক অর্থনৈতিক অবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষিতে দিন দিন শ্রমের ঘাটতি দেখা দিচ্ছে এবং শ্রমিক নিয়োগের দরুন গ্রামের ধনী কৃষকের উৎপাদন ব্যয়ও বেড়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখলাম যে গ্রাম সমাজের অর্থনীতিটা কিসের উপরে আবর্তিত এবং তার সামাজিক অবস্থাটা কিভাবে আবর্তিত এবং কী ধরনের সামাজিক অবস্থা পরিলক্ষিত হচ্ছে সেগুলো আমরা লক্ষ্য করলাম। এরপরে আমরা আসি যে শহর সমাজের আর্থসামাজিক অবস্থাটা কেমন সেটা একটু লক্ষ্য করি। বাংলাদেশের শহর সমাজের অর্থনীতি অকৃষি পেশা নির্ভর। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশের অধিবাসীরাও অকৃষি পেশায় নিয়োজিত। তাহলে আমরা আগেই বলেছি যে শহরের পেশাটা হচ্ছে অকৃষি পেশা, যেটা ছিল গ্রামে কৃষি পেশা, সেইটা শহরে এসে অকৃষি পেশা। এটা মূলত শিল্পপ্রধান এলাকা বলে আমরা ধরে নিতে পারি। বাংলাদেশের শহরে ব্যবসায় বাণিজ্যিক কারখানা, ব্যাংক ইত্যাদি অর্থনৈতিক প্রতিষ্ঠানের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ কারণেই বাংলাদেশের শহরে বসবাসরত মানুষের আয়ের প্রধান উৎস চাকরি ও ব্যবসা বাণিজ্যের মধ্যেই সীমাবদ্ধ। অর্থাৎ শহরের মানুষের আয় উপার্জন চাকরি অথবা ব্যবসা বাণিজ্য এর মাধ্যমে হয়ে থাকে, যেটা গ্রামে হতো যে কৃষি ভূমিতে ফসল উৎপাদনের মাধ্যমে তাদের আয় উপার্জন হতো। বাংলাদেশের শহর সমাজে নানা অর্থনৈতিক পেশার লোকদের বসবাস লক্ষ্য করা যায়। বাংলাদেশের গ্রামের তুলনায় শহরের শ্রমবিভাগও বেশি লক্ষ্য করা যায় এবং পেশার বৈচিত্র্যও এখানে গ্রামের তুলনায় অনেক বেশি। বাংলাদেশের শহর সমাজের অর্থনৈতিক লেনদেন, ক্রয় বিক্রয় এবং মানুষের সঙ্গে মানুষের আর্থিক সম্পর্কের মাত্রাও অনেক বেশি। শহরবাসীরা গ্রামের অধিবাসীদের মতো নিজেদের প্রয়োজনীয় পণ্য নিজেরা উৎপাদন করে না।
অর্থাৎ গ্রামের লোকজন শহরবাসীরা গ্রামের অধিবাসীদের মতো নিজেদের প্রয়োজনীয় পণ্য নিজেরা উৎপাদন করে না। অর্থাৎ কি বলা হচ্ছে যে গ্রামের লোকজন নিজেদের প্রয়োজনীয় জিনিস বা প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী নিজেরাই উৎপাদন করার চেষ্টা করে, কিন্তু শহরে সেটা করে না। যেমন খাদ্য দরকার, খাদ্য নিজেরা উৎপাদন করছে। তারপরে তাদের খাদ্য ছাড়াও যে আনুষঙ্গিক যে সমস্ত শাক সবজি বা অন্য ফলমূল দরকার সেগুলি তারা উৎপাদন করছে, কিন্তু শহরে এটা কিন্তু নিজেরা উৎপাদন করছে না। তারা টাকার বিনিময়ে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ করে থাকে। বাংলাদেশের শহর সমাজে তাই কৃষিজীবীদের উপস্থিতি নেই বললেই চলে। গ্রামের তুলনায় শহরের পেশার বৈচিত্র্য ও আয়ের তারতম্য বেশি বিধায় বাংলাদেশের শহর সমাজে নানা আর্থসামাজিক শ্রেণীও বিদ্যমান। এসব শ্রেণীর মধ্যে রয়েছে উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণী। তবে বাংলাদেশের নগর সমাজের একটি বিরাট অংশই নিম্নবিত্ত শ্রেণীর অন্তর্ভুক্ত। নগরের একটা বিরাট অংশ নিম্নবিত্ত শ্রেণীর অন্তর্ভুক্ত। শহরে বসবাসরত এবং বাইরে থেকে আসা জনগোষ্ঠীর এক বিরাট অংশ শিক্ষিত বেকার হিসেবে শহরে বসবাস করছে। চাকরিবিহীন অবস্থায় থাকা বিরাট জনগোষ্ঠী বাংলাদেশের শহর সমাজের উপর এক বিরাট চাপ সৃষ্টি করেছে। তাই বাংলাদেশের শহর সম্প্রদায়ের মধ্যে যেমন কর্মব্যস্ততা রয়েছে, তেমনি রয়েছে হতাশাও। বাংলাদেশের শহর সমাজে সামাজিক সম্পর্ক অনেকটাই যান্ত্রিক ও কৃত্রিম। এখানে বসবাসরত মানুষের মধ্যে ব্যক্তি স্বাধীনতার প্রভাব বিদ্যমান। পারস্পরিক সম্পর্কও এখানে পরোক্ষ এবং আনুষ্ঠানিক। আনুষ্ঠানিক শহর সমাজে জনসংখ্যার চাপ তুলনামূলকভাবে বেশি। নানাবিধ প্রয়োজনের তাগিদে শহরে বসবাসরত মানুষেরা একে অপরের সান্নিধ্যে আসে। প্রয়োজন শেষে কেউ আর কারোর সাথে সেভাবে যোগাযোগ রক্ষা করতে আগ্রহী না। ফলে তাদের মধ্যকার সামাজিক সম্পর্কও তেমন জোরালো হয় না, যেটা গ্রাম সমাজে হয়ে থাকে। শহরে মানুষের মধ্যে প্রতিবেশী সুলভ মানসিকতা খুবই কম। সুতরাং দেখা যায় বাংলাদেশের শহর সমাজের আর্থসামাজিক অবস্থা গ্রামের চেয়ে ভিন্ন প্রকৃতির। বাংলাদেশের শহর সম্প্রদায়ের অনেকটাই কৃত্রিম ও যান্ত্রিক হলেও আধুনিক চিত্র সম্পর্কে সম্যক ধারণা দেয় এ শহর সমাজই। গ্রাম সমাজের সাংস্কৃতিক অবস্থা, মানুষের জীবন প্রণালী, পোশাক পরিচ্ছদ, ধ্যান ধারণা ইত্যাদি সব কিছুই তার সংস্কৃতির পরিচায়ক। একদিক দিয়ে বিচার করলে বাংলাদেশের গ্রাম ও শহর সমাজের মধ্যকার সংস্কৃতির প্রভেদ সহজেই অনুমেয়। বাংলাদেশের গ্রাম সমাজে প্রাচীন বাংলায় সাংস্কৃতিক উপাদানগুলো প্রত্যক্ষভাবেই উপস্থিত। বাংলাদেশের গ্রাম সমাজে সংস্কৃতির বস্তুগত অবস্তুগত উপাদানসমূহ শহরের চেয়ে ভিন্ন ধরনের। বস্তুগত উপাদানের দিক দিয়ে তুলনা করলে গ্রামের বাড়িঘর, পোশাক পরিচ্ছদ, আসবাবপত্র সব কিছুই শহরের থেকে আলাদা। আমরা দেখেছি অবকাঠামোগত দিক যদি দেখি আমরা সংস্কৃতির তুলনা করতে গেলে আমরা যে সংস্কৃতি বলতে সেখানকার জীবন প্রণালী, অর্থাৎ বসবাসের উপযুক্ত করে পরিবেশ তৈরি করার সামগ্রিক রূপটাই হচ্ছে সেখানকার সংস্কৃতি। তাহলে এখানে ঘরবাড়ির আসবাবপত্র, আবাসন ব্যবস্থা, পোশাক পরিচ্ছদ বা ইত্যাকার সকল কিছুকে আমরা বুঝবো এই সংস্কৃতি বলতে। গ্রামের নির্মিত বাড়িঘর শহরের বাড়িঘরের মতো আধুনিকতার ছাপ নেই। এখনও গ্রামের বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে সেকেলের ছাপ পাওয়া যায়। বাংলাদেশের গ্রামীণ সমাজের মানুষদের পোশাক পরিচ্ছদেও বাঙালিয়ানা ঐতিহ্যের পরিচয় পাওয়া যায়। বহিঃসংস্কৃতির প্রভাব এখনও তাদের উপর প্রগাঢ়ভাবে পড়েনি, তবে যুগের পরিবর্তনে আধুনিকতার ছোঁয়া সেখানেও লেগেছে।
গ্রামের বাড়িঘরে শৌখিন ও জাঁকজমকপূর্ণ আসবাবপত্র তেমন নেই। প্রয়োজনীয় জিনিসপত্র থাকলেও আধুনিক যুক্তি নির্ভর যন্ত্র সামগ্রী এখনও বাংলাদেশের গ্রামাঞ্চলে অহরহ ব্যবহৃত দেখা যায় না। অপরদিকে অবস্তুগত সংস্কৃতি তথা বাংলাদেশের গ্রামের মানুষের চিন্তাধারা, ধ্যান ধারণা, চিত্ত বিনোদনের মাধ্যম ইত্যাদিতেও রয়েছে বিস্তর পার্থক্য। বাংলাদেশের গ্রাম সমাজে সাংস্কৃতিক চর্চা, চিত্ত বিনোদনের সুযোগ বেশ কম। স্থানীয় খেলাধুলা, যাত্রা, জারি গান, পুঁথিপাঠ, যাত্রাপালা, নৌকাবাইজ, মেলা ইত্যাদি বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর বিনোদনের প্রধান উৎস। এর পাশাপাশি কতিপয় ধর্মীয় উৎসব যেমন মুসলমানদের ঈদ, হিন্দুদের পূজা ইত্যাদি বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর জীবনে বাড়তি আনন্দের খোরাক যোগায়। আবার পহেলা বৈশাখ, নবান্ন ইত্যাদি দেশীয় সংস্কৃতিকেও তারা লালন করে এবং তাৎপর্যপূর্ণভাবে এগুলো উদযাপন করে। এছাড়াও জাতীয় অনুষ্ঠানগুলো যেমন শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস ইত্যাদিও গ্রামীণ জনগোষ্ঠীর কাছে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। বাংলাদেশের সমাজে অতীত, ঐতিহ্য, মূল্যবোধ, সংস্কৃতি ইত্যাদি গ্রামীণ সমাজের মধ্যে খুঁজে পাওয়া যায়। এছাড়া বেতার, টেলিভিশন ইত্যাদি তাদের বিনোদনের মাধ্যম। এই গেল গ্রামীণ সমাজের সাংস্কৃতিক অবস্থা। এরপরে আসি আমরা শহর সমাজের সাংস্কৃতিক অবস্থাটা একটু দেখি। শহরের সাংস্কৃতিক অবস্থার চিত্র গ্রামের চেয়ে অনেক আলাদা। বাংলাদেশের গ্রাম ও শহরের সাংস্কৃতিক অবস্থার মধ্যে ব্যাপক পার্থক্য পরিলক্ষিত হয়। প্রাচীন গ্রাম বাংলার সংস্কৃতি বাংলাদেশের শহুরে সমাজে খুঁজে পাওয়া দুষ্কর। সাংস্কৃতিক উপাদান দুই ধরনের হয়ে থাকে, যা পূর্বে আলোচনায় জানা যায়। এগুলো হলো বস্তুগত সংস্কৃতি ও অবস্তুগত সংস্কৃতি। অর্থাৎ সংস্কৃতি দুই ধরনের, সেটা হচ্ছে একটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি আর একটা অবস্তুগত সংস্কৃতি। বাংলাদেশের শহরাঞ্চলে বস্তুগত ও অবস্তুগত উভয় ধরনের সংস্কৃতির উপাদানের ক্ষেত্রেই আধুনিকতার ছাপ বিদ্যমান। শহরের বস্তুগত সাংস্কৃতিক উপাদান যেমন ঘরবাড়ি, পোশাক পরিচ্ছদ ইত্যাদির ধরন মোটেও গ্রামাঞ্চলের মতো নয়। শহরের উঁচু দালানকোঠা বাংলাদেশের গ্রামাঞ্চলে দেখাই যায় না। এখানকার বাড়িঘরগুলো ইট, বালি, সিমেন্ট সংমিশ্রণে তৈরি হয়। গ্রামের কুঁড়েঘর বা মাটির ঘর শহরে নেই। শহরের প্রায় প্রতিটি বাসাতেই গ্যাসের সংযোগ রয়েছে। তাদের আসবাবপত্র, সাজ সরঞ্জাম সব কিছুই অত্যাধুনিক। আধুনিক প্রযুক্তির আশীর্বাদ শহরবাসী চোখ বন্ধ করে লুফে নিয়েছে। তাই বাংলাদেশের শহর সমাজের সংস্কৃতি অনেকটাই যান্ত্রিক হয়ে গিয়েছে। পোশাক পরিচ্ছদও আধুনিক এবং অনেক ক্ষেত্রে পাশ্চাত্যের সংস্কৃতি প্রভাবান্বিত হতে দেখা যায় শহর অঞ্চলে। অবস্তুগত সাংস্কৃতিক উপাদানগুলো শহরের সমাজে গ্রাম থেকে অনেক আলাদা। বাংলাদেশের গ্রামীণ সমাজের মতো শহরের সমাজের চিন্তা চেতনা, বিনোদনের ধরন সহজ সরল, ভাবনা সংশ্লিষ্ট নয়। বাংলাদেশের গ্রাম সমাজে চিত্ত বিনোদনের সুযোগ কম থাকলেও শহর সমাজে এর অফুরন্ত ভাণ্ডার রয়েছে। এখানে কেবল আনন্দ উচ্ছ্বাস করার অজুহাত থাকা চাই। বিদেশি খেলাধুলা, টেলিভিশন, চলচ্চিত্র, পাঠাগার, থিয়েটার, পার্ক ইত্যাদি শহরবাসীর বিনোদনের প্রধান উৎস। বাংলাদেশের শহর সমাজের আনন্দ অনেকটাই কৃত্রিম। তারা টাকার বিনিময়ে বিনোদন খুঁজে নেয়। সেটা হতে পারে বৃহৎ শপিং মলে ঘুরে বেড়িয়ে, নয়তো সিনেমা হলে সিনেমা দেখে, অথবা বাহারি খাবারের দোকানে ভিড় করে। তবে বাংলাদেশের গ্রামীণ সমাজে এসবের সুযোগ নেই বললেই চলে। এগুলোর পাশাপাশি নানা ধরনের উৎসব তো রয়েছেই শহরবাসীর উপভোগের জন্য। ধর্মীয় অনুষ্ঠান, ঈদ, পূজা, বড়দিন, সার্বজনীন উৎসব, পহেলা বৈশাখ, চৈত্র সংক্রান্তি, পহেলা ফাল্গুন, জাতীয় উৎসব, শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস ইত্যাদি। অর্থাৎ গ্রামীণ সমাজে যে সকল জাতীয় দিবসগুলো পালন করা হতো, শহরের সমাজেও এটা পালন করা হয়ে থাকে। বাংলাদেশের গ্রাম ও শহর সমাজের সাংস্কৃতিক অবস্থা পর্যালোচনায় দেখা যায় উভয়ের মধ্যে বিস্তর পার্থক্য বিদ্যমান। তবে সংস্কৃতি গতিশীল, তাই সময়ের পরিবর্তনে বাংলাদেশের শহর সমাজের সংস্কৃতিও ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে বা বাংলাদেশের গ্রাম সমাজেও প্রবেশ করছে। এই গেল
সংস্কৃতির অবস্থা শহর সমাজ এবং গ্রামীণ সমাজের। এরপরে আসি শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে দেখব যে গ্রাম এবং শহরের ভিতরে শিক্ষা ব্যবস্থায় অনেক পার্থক্য পরিলক্ষিত হয়। বাংলাদেশের গ্রামাঞ্চলে শিক্ষার হার বেশ কম। এদের মধ্যে গ্রামীণ মহিলারা সংখ্যাগরিষ্ঠ। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করেই বাংলাদেশের গ্রামগুলোতে শিক্ষা ব্যবস্থা গতিশীল। এখানকার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ও মক্তব মাদ্রাসা। বাংলাদেশের গ্রামীণ সমাজে আধুনিক শিক্ষা লাভের সুযোগ কম। এখানে মানুষ ধর্মীয় শিক্ষার বেশি শিক্ষিত হয়, শিক্ষায় বেশি শিক্ষিত হয়। গ্রামের বিদ্যালয়গুলোতে পরিণত হয় তাদেরকে কৃষিসহ অন্যান্য কাজে লাগানো হয়। ফলে তারা অনেকেই স্কুলে গিয়ে লেখাপড়ার সুযোগ পায় না। বাংলাদেশের গ্রামগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও শহরের তুলনায় অনেক কম। গ্রামে বিশেষত মেয়েদের শিক্ষিত হওয়ার হার অত্যন্ত নিম্নমানের। শিক্ষা প্রতিষ্ঠানের মান, শিক্ষা উপকরণ, শিক্ষাদান পদ্ধতির ক্ষেত্রে বাংলাদেশের গ্রামীণ সমাজ এখনও অনেক পশ্চাৎপদ। এই গেল গ্রামীণ সমাজের শিক্ষা ব্যবস্থা। এরপরে আসি শহুরে সমাজের শিক্ষা ব্যবস্থার দিকে। যদি আমরা তাকাই তাহলে দেখব যে গ্রামীণ সমাজের শিক্ষা ব্যবস্থার চেয়ে শহুরে সমাজের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত। শহরের শিক্ষা ব্যবস্থা গ্রামের শিক্ষা ব্যবস্থার চেয়ে অনেক উন্নত এবং সুশৃঙ্খল। গ্রামের শিক্ষা ব্যবস্থা কেবল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে পরিচালিত হলেও শহরের চিত্র একেবারেই ভিন্ন। বাংলাদেশের শহরাঞ্চলের শিক্ষার্থীদের সাধারণত দুটি মাধ্যমে লেখাপড়া শিখতে দেখা যায়। এগুলো হলো বাংলা মাধ্যম ও ইংলিশ মাধ্যম। ইংলিশ মাধ্যমে সাধারণত ধনী শ্রেণীর ছেলেমেয়েদেরকেই বেশি পড়তে দেখা যায়। বাংলাদেশের গ্রামের তুলনায় শহরে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেশি এবং ছাত্রছাত্রীর সংখ্যাও বেশি। বাংলাদেশের শহরাঞ্চলে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি ব্যক্তি বা গোষ্ঠী মালিকানায় পরিলক্ষিত প্রতিষ্ঠানও রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের মান ও শিক্ষা দান পদ্ধতি গ্রামের তুলনায় শহরে অনেক উন্নততর। এছাড়া শহরের শিক্ষা ব্যবস্থা আরেকটি ইতিবাচক দিক হলো এখানে ঝরে পড়ার হার কম। মেয়েদের শিক্ষার হার গ্রামের তুলনায় শহরে অনেক বেশি, কেননা গ্রামের মাতার চেয়ে শহরের পিতামাতারা অধিক সচেতন। আধুনিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার জন্য গ্রাম থেকে মানুষ শহরমুখী হয়, কেননা শহরে রয়েছে উচ্চতর ডিগ্রি অর্জনের সুব্যবস্থা। পাঠভিত্তিক লেখাপড়া পাশাপাশি শহরে বৃত্তিমূলক শিক্ষা লাভেরও যথেষ্ট সুযোগ রয়েছে, যা গ্রামে নেই। ফলে এখানকার শিক্ষার্থীরা বিকল্প পদ্ধতির শিক্ষা ব্যবস্থাও আয়ত্ত করতে পারে। শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান উন্নত হয় এবং শিক্ষক শিক্ষিকারা উচ্চশিক্ষিত হয়, শিক্ষার্থীদের লেখাপড়ার ভিত্তি সুদৃঢ় হয়। এ কারণেই শহরের শিক্ষার্থীরা সহজে যে কোনো ভালো অবস্থানে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই গেল তোমাদের শিক্ষা ব্যবস্থার উপর পার্থক্য গ্রাম এবং শহর। অর্থাৎ আজকে আমরা আর্থসামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষাক্ষেত্রে গ্রাম এবং শহর সমাজে যে পার্থক্য পরিলক্ষিত হয় এই পার্থক্য নিয়ে আলোচনা করলাম। আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে অন্য একদিন তোমাদের সঙ্গে আবারও দেখা হবে কোনো এক সময়ে অন্য একটা বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই সুন্দর থাকো, সুস্থ থাকো, এই কামনায় সকলকে ধন্যবাদ।